নমস্কার, রিদম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব সোদপুরের একটা দারুণ ঘটনা। তার আগে বলি, অনেকদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য ক্ষমা চাইছি। কমিউনিটিতে একটা পোস্ট করেছি, অবশ্যই দেখে নিও। তো চলো গল্পটা শুরু করি। গল্পটা সোদপুরের একটা বাচ্চা মেয়েকে ঘিরে। বেশি দেরি করে লাভ নেই, চলো গল্পটা শুরু করি। আমি রিদম, তোমরা দেখছো রিদম পডকাস্ট। লেটস স্টার্ট। গল্পটা মেল করেছেন চৈতালি বিশ্বাস ফ্রম সোদপুর। নমস্কার, আমি চৈতালি বিশ্বাস। সোদপুর মুড়াগাছে আমার বাড়ি। 2019 সালের একটা মর্মান্তিক সত্য ঘটনা আজকে তোমাদের সাথে শেয়ার করব। 2019-এর অক্টোবর মাস 14 তারিখ, আমার জীবনের সবথেকে কঠিন মুহূর্ত। আমার একমাত্র মেয়ে, যার বয়স মাত্র 7 বছর, সে সুইমিং শিখত। সেদিন তাকে সুইমিং ক্লাসে দিয়ে এসেছিলাম। আমার মেয়ে খুব চঞ্চল টাইপের ছিল, বাট প্রচণ্ড হাসি খুশি, মানে যেই দেখতো না ওর প্রতি মুগ্ধ হয়ে যেত। ঘটনা এরকম ঘটে, আমি ওকে 10টার সময় সুইমিং ক্লাসে দিয়ে বাড়ি ফিরি। বাড়ি ফেরার পর ঠিক 12টা-1টার সময় সুইমিং ক্লাস থেকে কল আসে। সেদিন সানডে ছিল, ওর বাবাও বাড়িতে ছিল। কলটা আসার পরে আমি যখন রিসিভ করি, আমাকে ঠিক এরমভাবে বলা হয় ওদের সেই ক্লাসেস থেকে, আপনি এক্ষুনি চলে আসুন, কিছু একটা গণ্ডগোল হয়েছে। বাট কি হয়েছে তারা আমাকে ক্লিয়ার করেনি। কিন্তু মায়ের মন তো, বুঝেছিলাম কিছু একটা বাজেই ঘটেছে। সঙ্গে সঙ্গে ওর বাবাকে নিয়ে বাইকে করে বেরিয়ে গেলাম। গিয়ে যখন পৌঁছালাম, দেখছি সুইমিং পুলের সামনে ভর্তি বাচ্চা কাচ্চা দাঁড়িয়ে আছে, এবং যে ক্লাসের শেখায় স্যারটা সব দাঁড়িয়ে রয়েছে। আমি গিয়ে দেখছি দুটো পুলিশ একদম মানে যাচ পড়তাল করছে কিছু একটা। আমি আসার সঙ্গে সঙ্গে আমাকে জিজ্ঞেস করলো, আপনি কি মিষ্টু মা বলছেন? আচ্ছা হ্যাঁ, আমি মিষ্টুর মা। কী হয়েছে আমার মেয়ের? আমাকে যেটা বললো, আমার পায়ের তলা থেকে মাটিটা সঙ্গে সঙ্গে সরে গেল। আমার মেয়ে মারা গেছে। কি করে মারা গেছে? স্যাররা নাকি কিছু, সেদিন ওদের না ক্লাসেসে একটা প্রোগ্রাম ছিল, সবাই ওই সাইডে খাওয়া দাওয়া করছিল। আমার মেয়ে সুইমিং পুলে ঝাঁপ দেয়, কিসের জন্য দিল বা কি, তখন অত কিছু মাথায় চলছিল না, ও ডুবে মারা যায়। অনেক প্রেশারের উপর দিয়ে আমরা গেছি সেই টাইমটা। মানে মেয়েকে ওই অবস্থায় দেখে ওর বাবা তো নিজে ঠিক রাখতেই পারেনি। আমরা থানা পুলিশ অনেক কিছু করি ওদের ক্লাসেসের নামে। আমি সুইমিং যারা শেখায় সেই ক্লাসটার নাম এখানে নিচ্ছি না, নিলে হয়তো ভবিষ্যতে কোনো সমস্যা হতে পারে। যাই হোক, সব কিছু ঝামেলা মেটার 3 দিন পরে আমরা আমার মেয়ের দেহটাকে দাহ করি। দাহ করে যখন বাড়ি ফিরি, সেই দিনটা বাড়িতে সবাই ছিল, মোটামুটি আমার আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ির লোকজন সবাই। তো যাই হোক, সব মিটে যাওয়ার পর প্রায় 8 দিন হয়ে গেছে। আমরা দুজন, আমি আর আমার হাজব্যান্ড, তখনও একটু শকটে রয়েছি। মেয়ের শ্রাদ্ধ হয় 13 দিনের মাথায়। শ্রাদ্ধর দিন থেকে কিছু অদ্ভুত জিনিস আমার জীবনে ঘটে, যেটা হয়তো শেয়ার করা উচিত না, বাট আমি তোমার চ্যানেলটা দেখলাম, আমার ভালো লাগলো, তাই শেয়ার করলাম। ঠিক জিনিসটা এরম হয়েছিল, শ্রাদ্ধ আমাদের বাড়ির ছাদে হয়েছিল, আমাদের একতলা বাড়ি। শ্রাদ্ধ দিন রাতে সবাই যে যার বাড়ি চলে যায়, আত্মীয় স্বজন। আমার বাড়িতে আমার শ্বশুর, শাশুড়ি, আমি আর আমার হাজব্যান্ড ছিলাম। পরের দিন সকালবেলা আমার হাজব্যান্ড ছাদে যায় শ্রাদ্ধর জিনিসপত্রগুলোকে গোছাতে। গিয়ে দেখে মেয়ের ছবিটা একদম স্ট্রেট আছে, সাদা একটা চেয়ারের মধ্যে সাদা একটা কাপড় দিয়ে মেয়ের ছবিটা লাগানো ছিল, ওটা একদম ঠিক আছে। বাদ বাকি ফল থেকে শুরু করে ঘটি সব কিছু মানে
এলোপাতারি হয়ে গেছে। আর ছাদে আমাদের না মানে প্যান্ডেল টানানো ছিল, এরকম না কোনো কুকুর বিড়াল কেউ আসতে পারবে না। আর আমরা যে জায়গাটায় থাকতাম মানে আমার বাড়িটা এক্স্যাক্ট যেখানে ছিল সেখানে কুকুর বিড়াল ঢোকার কোনো রাস্তাই ছিল না। তো সেখানে প্রথম আমাদের সাথে এই ইনসিডেন্টটা ঘটে, বাট আমরা অতটা না খেয়াল করি না, যা হয়েছে হয়েছে। তো সেদিন সন্ধ্যা ঠিক 7টা, আমি আমার রুমে শুয়ে রয়েছি, মন মেজাজ একদম ভালো ছিল না। আমার হাজব্যান্ড বাইরে গেছিলো কিছু একটা কিনতে, আমার শ্বশুর শাশুড়ি পাশের রুমে টিভি দেখছে। আমার মেয়ের একটা বল ছিল প্লাস্টিকের লাল কালারের। আমি শুয়ে রয়েছি, আমার পুরো সদর দরজাটা একদম খোলা, আর আমার দরজার দিকে আমি পা দিয়ে শুয়ে রয়েছি। বলটা ঠিক বাইরে থেকে মনে হলো কেউ থ্রো করলো আমার রুমের দিকে। বলটা ঘরে আসতেই না আমি দেখলাম যে বলটা কেউ থ্রো করলো। আমি বাইরের দিকে তাকিয়ে দেখলাম না কেউ নেই। আমি আবার নিজের মতো শুয়ে পড়লাম। তারপরে যেটা ঘটলো সেটা মানে একটু ক্রিপি টাইপ বলতে পারো তোমরা। মানে আমি দেখছি কোনো হাওয়া নেই, এমনকি আমি আমার বাড়ির পাখাটাও চালিয়ে রাখিনি। বলটা নিজে নিজে বাইরে চলে গেল গড়াতে গড়াতে। আবার কেউ একটা থ্রো করলো। মানে আমি কেন বলছি থ্রো করলো, সেই জায়গাটায় বলটা যখন তোমরা থ্রো করবে না সেটা একটা জাম্প করে আসবে, ঠিক সেম আসলো জাম্প করে। আমি কিছুটা অবাক হয়ে গেলাম যে এটা কি হচ্ছে। আমি না এইবার ইচ্ছা করে আর উঠলাম না। আমি দেখলাম আদৌ আমি যেটা ভাবছি সেটা নাকি অন্য কিছু। বলটা আবার নিজে নিজে বাইরে গেল, আবার থ্রো করলে। এইবার যখন থ্রো করলো আমি সঙ্গে সঙ্গে বলটাকে ধরলাম, ধরে বলটাকে নিয়ে আমি বিছানায় চলে এলাম। আমি বলটা আর হাতছাড়া করছি না। আমি দেখতে চাইছিলাম যে কি হয়। হয়তো বলটা তখন না কাছে রাখলেই ভালো হতো। আমার রুমটার মধ্যে মনে হচ্ছে কেউ একটা কন্টিনিউ মানে হাঁটাহাঁটি করছে, আর আমার ওই বলটা আমি হাতে না একদম বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছিলাম। মনে হচ্ছে তাকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু কেউ বলটাকে না টানছে। মানে তোমরা ওই জিনিসটা তোমাদের সাথে না হলে বিশ্বাস করো না, আমি বুঝতে পারছি কেউ ওটা বলটা টানছে। মানে আমি বলটা ছাড়তে বাধ্য হলাম। আমি আর এত মানে গা হাত একদম ভার হয়ে গেছে, গায়ে কাটা দিচ্ছে। বলটাকে ছাড়ার সঙ্গে সঙ্গে বলটা নিচে পড়লো, আবার বাইরে গেল, আবার কেউ থ্রো করলো। এইবার বলটা কন্টিনিউ স্পিডে, একদম স্পিডে বলটা কেউ থ্রো করছে বের করছে, থ্রো করছে বের করছে। কিন্তু বিশ্বাস করো আমি যে চিল্লাবো বা আমার যে ভয় লাগছে সেরকমও কিছু হচ্ছে না, আমার গা ফা পুরো ভারী। তারপর যেটা দেখলাম সেটার জন্য আমি তৈরি ছিলাম না। যেখান দিয়ে আমার মানে ঘরের গেটটা, সদর দরজাটা যেখান দিয়ে বলটা থ্রো হয়ে ঘরে আসছে, তার পুরোপুরি অপোজিট সাইডে একটা আয়না ছিল। আমি আয়নার মধ্যে তাকালাম, আমি যেটা দেখলাম মানে আলাদাই ভাই। মানে আমার মেয়ে দাঁড়িয়ে রয়েছে, চোখের তলা একদম নীল হয়ে গেছে, ওর মুখটা কেমন নীলচে নীলচে ভাব চলে এসছে, আর ও সেই ড্রেসটাই পরে রয়েছে যেই ড্রেসটা পরে ও সুইমিং করতো, মানে সুইমিং ড্রেস পরে রয়েছে। আমি এত জোরে চিৎকার দিলাম, আমার মা মানে আমার শাশুড়ি মা আর আমার শ্বশুর মশাই দৌড়ে আমার রুমে এলো। এসে দেখছি আমি একদম কোনায় শুয়ে রয়েছে, আর আমি না সদর দরজার দিকে আঙুল দিয়ে থরথর করে কাঁপছি। সঙ্গে সঙ্গে ওরা আমাকে জল টল দেয়, বলে কি হয়েছে। আমি যখন তাদেরকে এই ঘটনাটা বলি, ওরা বলে কোথায় বল। আর সত্যি বিশ্বাস করো ওখানে কোনো বলই ছিল না। মেয়ের বলটা মেয়ের রুমের, আমাদের 3খানা রুম, একটাতে শ্বশুর শাশুড়ি থাকতো, একটাতে আমরা 3জনই থাকতাম, কিন্তু একটা রুম আলাদা ছিল, ওটাতে মেয়ে খেলাধুলা করতো। ওই রুমটাতে একটা বক্সের মধ্যে বলটা রয়েছে। মানে বিশ্বাস করবে না, আমি দেখে অবাক হয়ে গেলাম। আমার হাজব্যান্ড আসার পর আমাকে অনেক বোঝালো যে আমি হয়তো ট্রেস নিয়ে ফেলছি। যাক, সেদিন রাতে আমার ঘুম ভেঙে যায় প্রায় রাত 2টো। আমি উঠে জল টল খাচ্ছে, আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে, ওই ঘরে শ্বশুর শাশুড়ি ঘুমাচ্ছে। একটা আওয়াজ আমার গেটের বাইরে থেকে আসে, গেটটা ভেজানো ছিল। মা, মাম্মি, মাম্মি আমার খুব কষ্ট হচ্ছে মাম্মি, হ্যাঁ আমি জলে ডুবে গেছি, হ্যাঁ আমার গলা খুব ব্যথা করছে মাম্মি, আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি মাম্মি, দরজাটা খোলো প্লিজ, প্লিজ খোলো। আমি বিশ্বাস করো, বাট ওর গলা এত
ভারী, এত ভারী, আমি বুঝতে পারছি আমার মেয়ে আমায় ডাকছে, বাট ওর গলা না অন্যরকম, মানে আলাদা রকম ভারী হয়ে গেছে। আমি পুরো শক্ত হয়ে বসে রয়েছি, আমি আমার হাজব্যান্ডকে হাত দিয়ে রীতিমতো ধাক্কা মারছি, বাট ওর কোনো হোশ নেই। তারপর আমাদের মানে দরজা যেটা আছে না, ওটার মধ্যে কেউ নক করছে কন্টিনিউ, মনে হচ্ছে কেউ ভেঙে ফেলবে। আমি চিৎকার করছি, কিন্তু আমার হাজব্যান্ড, শ্বশুর শাশুড়ি কেউ দেখছে না। প্রায় 5 মিনিট পরে আওয়াজটা বন্ধ হয়ে গেল। আওয়াজটা বন্ধ হওয়ার পরে আমার মনে হলো কেউ আমার একদম পাশে এসে বসলো, আর তার হাইট খুবই শর্ট, তার নিঃশ্বাস আমার কুনুইয়ে পড়ছে। আমি চিৎকার করে খাটের থেকে পড়ে যাই। তখন আমার হাজব্যান্ডের হোশ ফেরে। হোশ ফেরে ও লাইট টাইট জ্বালায়, ও আমাকে বলে কি হয়েছে। আমি তখন ওকে এগুলো বলি, ও তখনও আমাকে সেম জিনিস বোঝায় যে আমি খুব স্ট্রেস নিচ্ছি। ও আমার মাথায় হাত টাত বুলিয়ে দেয়, আমি সেই রাতের মধ্যে ঘুমিয়ে পড়ি। কিন্তু ঘুমানোর পরেও আমি সেম স্বপ্ন দেখতে থাকি যে আমার মেয়ে আমাদের গেটের দরজার বাইরে বসে কাঁদছে। আমি আমি ঘরে আসবো, আমাকে তোমরা নিচ্ছ না কেন? ওখানে ঠাকুর বসিয়ে রেখেছো কেন? আমার আমার ছবিটাকে তোমরা এমন করে রেখেছো কেন মামি? মামি, ঘটনাটা যদি এটুকু হতো তাহলেও হয়তো এটা হতো না। পরের দিন আমার হাজব্যান্ড অফিস যায়, সে বলে আমি দুটোর মধ্যে চলে আসবো, কারণ ওর মাথা ঠিক ছিল না সেই টাইমে, ওর একটু বাইরের জগতের দরকার ছিল, আমিও না করি না। ওই দিন ঠিক 12টা বাজে, আমার শাশুড়ি মা পুজো টুজো দিয়ে ছাদে গিয়ে কাপড় মেলছে, প্রচণ্ড একটা চিৎকারের আওয়াজ আসে। আমি ওপরে যাই, আমাদের সিঁড়ির একতলায় দেখি আমার শাশুড়ি মা পড়ে রয়েছে, মাথা ফেটে গল গল করে রক্ত বেরাচ্ছে। আমার শ্বশুরমশাই বাজার গেছিল, উনি সবে ঢুকছে, উনি চিৎকার চেঁচামেচি দেখে দৌড়ে ওপরে আসে। উনি যে ওপরে আসতে গিয়ে ওনার নাকি চোখ একবারের জন্য মেয়ের রুমের দিকে পড়ে। উনি দেখে আমার মেয়ে উকি দিয়ে ওর দাদু মানে আমার শ্বশুরমশাইয়ের দিকে হাসছে আর হাত দিয়ে ডাকছে, দাদুন আছো, দাদুন আছো বলে ও ঘরের ভেতরে ঢুকে গেল। আমার শ্বশুরমশাই স্টিল দাঁড়িয়ে রয়েছে, পাশের বাড়ির একটা দাদা রয়েছে আমাদের, সেই দাদা ঢুকে বলে, মেসোমশাই কী হয়েছে? তো আপনি এখানে এরমভাবে দাঁড়িয়ে আছেন কেন? ওপরে কী হয়েছে চলুন দেখি। আমার শ্বশুরমশাই তখন না হোশে ফেরে, দৌড়ে ওপরে যায়, গিয়ে দেখে এই অবস্থা। সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি মাকে হসপিটাল নিয়ে যেতে হয়, আমার হাজব্যান্ড হসপিটালে যায়। গিয়ে যখন জিজ্ঞেস করে যে তুমি পড়লে কী করে, মায়ের জবাবের জন্য কেউ তৈরি ছিল না। বলল, আমি কাপড় মেলছিলাম, কাপড় মেলতে মেলতে দেখলাম মিষ্টু, আমার দিদিমা মিষ্টু এসে আমাকে ডাকছে। মিষ্টু বলছে, দিদুন আসো খেলবো, দিদুন আসো খেলবো। আর আমি ওকে যেই ধরতে গেলাম, ও খালি একটা কথাই বলল, আমার একা ভালো লাগছে না, আমি তোমাদের সাথে থাকতে চাই, কিন্তু আমি আর ফিরতে পারবো না, তাই তোমাদেরকে আমার সাথে নিতেই হবে বলে আমাকে খুব জোরে একটা ধাক্কা মারে। আমি সিঁড়ি থেকে পড়ে যাই। আমার কিছু ভালো লাগছে না এই ঘরে, এই 2 দিন ধরে এগুলো চলছে। তখন আমার শ্বশুরমশাইও বলে, সে যখন ওপরে আসছে তার সাথে কি ঘটে। আমার হাজব্যান্ড প্রথমত এগুলো বিশ্বাস করে না। সেদিন রাতে আমার শাশুড়ি মাকে বাড়িতে নিয়ে আসা হয়। সেদিন রাতে প্রচণ্ড উৎপাত হয় আমাদের বাড়িতে, মানে সবাই, আমার শাশুড়ি, শ্বশুর, আমার হাজব্যান্ড সবাই শুনতে পাই, ছাদের উপরে কেউ কন্টিনিউ দৌড়ে বেড়াচ্ছে, মনে হচ্ছে সিঁড়ি দিয়ে কেউ আপ ডাউন করছে, আমার মেয়ের রুমে কেউ লাফালাফি করছে, কখনো মনে হচ্ছে আমার রুমে কেউ হাঁটাহাঁটি করছে। যাক, এইসব হওয়ার পর আমার হাজব্যান্ড খুবই ডিস্টার্ব হয়ে যায়। উনি একজন ঠাকুরমশাইয়ের কাছে যায়, সব বলে, মানে আমাদের পূজারি বাবা ছিল, উনি আমাদের বাড়িতে প্রায়, আমার শ্বশুর বাড়িতে আর কি 5-6 বছর ধরে পুজো টুজো করে। উনি সব কিছু লেখালেখি দেখে সব কিছু ভাবনা চিন্তা করে বলে, তোমার মেয়ের আত্মার শান্তি পায়নি, অপঘাতে মৃত্যু হয়েছে, তো বাড়িতে ওর আত্মাটা ঘুরছে, ওর এখন মায়া রয়েছে তোমাদের উপর, আর তোমরাও যতবার ও তোমাদের সামনে এসছে তোমরাও ওকে মায়া দেখিয়েছো, তাই ও এখন তোমাদের ক্ষতিই করবে। প্রথমে আমার হাজব্যান্ড না কেরম হয়ে যায়, ও আমার হাজব্যান্ড বলে কি যে না থাক, ও তাহলে আমার বাড়িতেই থাক। বাট ঠাকুরমশাই অনেক ওনাকে বোঝায় যে দেখো তুমি বাড়িতে রাখতে চাইছো সব ঠিক আছে, বাট আলটিমেটলি ও ক্ষতিই করবে, ও ভালো কিছু করবে না, ও ক্ষতিই করবে। আর যে চলে গেছে সে তোমার মেয়ে না,
যে চলে গেছে সে তোমার মেয়ে ছিল, কিন্তু এখন যে তোমার ঘরে রয়েছে সে তোমার মেয়ে না। তো মেয়েকেও তুমি শান্তি দাও, ওর একটা নতুন জীবন হবে। অনেক বোঝানোর পরে আমার হাজব্যান্ড রাজি হয়। সেদিন রাতে আমাদের বাড়িতে একটা ছোট্ট করে পুজো হয়। পুজো হওয়ার পরে সেই ঠাকুরমশাই কিছু তাগা আমাদের বেঁধে দেয় আর বলে পরশুদিন মঙ্গলবার উনি যাবে গয়ায় পিণ্ড দিতে আমার মেয়ের নামে। তো ওই ততদিন যেন কোনোভাবে এই তাগা হাত থেকে না খুলে যায়। ঠাকুরমশাই বিশ্বাস করে না, যেদিন বেরালো ঠাকুরমশাইয়ের বাড়ির একজনের মৃত্যু হয়ে যায়। ঠাকুরমশাইকে আমরা ফোন করি, বলি আপনার বাড়িতে একজন মারা গেছে। উনি আমাকে ঠিক এরম রিপ্লাই দিল, আমি জানি আমার বাড়িতে একজন মারা গেছে, আর কে মেরেছে আমি তাও জানি। আমরা বলি না, আমরা শুনলাম আপনার বাড়ির যে মারা গেছে আপনার আত্মীয়, সে তো স্ট্রোক করেছে। ঠাকুরমশাইয়ের রিপ্লাইটা একটু অন্যরকমই ছিল। সে বলল, আমি তোমার বাড়িতে গেছিলাম, পুজো দিয়েছিলাম, জানো ওটা কিসের পুজো? তোমার মেয়েকে আটকাবার পুজো। আর সে আমার উপর রাগটা ওখানে মেটায়। যাই হোক, তোমাদের বাড়িতে এখন কন্টিনিউ আজকের দিনটা প্রচণ্ড অশান্তি চলবে, কিন্তু যেই হয়ে যাক, যাই হয়ে যাক, তোমরা কিন্তু তাগা খুলবে না। তাহলে কিন্তু আমার এই যে আত্মীয় মারা গেল বা আমার এত কষ্ট কিন্তু সব বিফল চলে যাবে। আমরা ওনাকে বলি ঠিক আছে, খুলবো না। সেদিন রাতে আমাদের রান্নাঘরে সব জিনিসপত্র পড়ে ভেঙে দিয়েছে কেউ। সেই রাতে আমাদের ছাদের ওপরে প্রচণ্ড লাফিয়েছে কেউ। আমাদের পেছনে একটা আম গাছ ছিল, আম গাছটা একদম শুকিয়ে গেছে। আমাদের বাড়ির যে কটা তুলসী গাছ সব শুকিয়ে মরে গেছে। সেদিন রাতে কন্টিনিউ বাইরে থেকে একটা বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ আর আমাদেরকে ডাক, প্লিজ তোমরা এই টাকাটা খুলে দাও, আমি তোমাদের কাছে আসতে পারছি না, দয়া করে খুলে দাও না, আমি তোমাদের খুব ভালোবাসি, দয়া করে খুলে দাও। এমনকি শুধু আমরা না, ওর দাদু দিদাকে ও ডাকে, সারা রাত ডাকে, কিন্তু কেউ তার সাড়া দেয় না। যাক, পরের দিন যখন উনি গয়ায় পিণ্ডটা দিয়ে দেয়, আমাদের শরীর না একদম হালকা হয়ে যায়, নিজে নিজে টাকাটা খুলে পড়ে যায়। তো যাই হোক, 6-7 মাস, 1 বছর আমরা প্রচণ্ড কমায়, মানে বলতে পারো একটা ট্রমা আমাদের মধ্যে চলছিল। মাঝে মাঝে মনে হতো মেয়ে মনে হয় দেখছে আমাদেরকে, মাঝে মাঝে মনে হতো মেয়ে মনে হয় পেছনে হাঁটছে, দৌড়াচ্ছে ঘরে, বাট সেই জিনিসগুলো হয় না যেগুলো হচ্ছিল। এই ছিল একটা ছোট্ট লাইফে আমার ঘটে যাওয়া ইনসিডেন্ট। যদি ভালো লেগে থাকে তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আজকের জন্য এইটুকু। উফ, আজকের গল্পটা দারুণ ছিল, দারুণ ছিল দিদি, থ্যাংক ইউ তোমার লাইফের একটা ছোট্ট ইনসিডেন্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। তোমরা চিন্তা করো, তোমাদের বাড়িতে কেউ মারা গেছে, সে আবার একটা ছোট্ট শিশু যে তোমাদের বাড়িতে ঘোরাফেরা করছে, সে তোমাদেরকেও তার সাথে নিতে চাইছে, কারণ ওর একা ভয় লাগছে, একটা অন্ধকার জগৎ। যাক, যদি গল্পটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্টে জানিও দিদিকে কীরকম লাগলো আজকের গল্প। হ্যাঁ, কমেন্ট বক্সে আমার মেল আইডি থাকবে। তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তোমরাও তোমাদের লাইফের গল্প শেয়ার করতে পারো আমার সাথে। আজকের জন্য এইটুকু, দেখা হবে নতুন কোনো গল্পের সাথে, নতুন কোনো ভয়ের সাথে। কারণ ভয় দেখানোটা আমার কাজ, ভয় পাওয়াটা তোমাদের।